ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভের পরীক্ষা আর কদিন পরেই শুরু হতে চলেছে। সবার একটা টেনশন, স্যার কি করব কি ছাড়বো কিছুই বুঝতে পারছি না। তোমাদের ফাইনালি সবার রিকোয়েস্ট মেনে আমি তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে সেই সকল কোশ্চেন নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের এনকেডি স্যার। যে কোশ্চেনগুলো আমি এখানে করাবো সেগুলো এখানে এমসিকিউ কোশ্চেনও রয়েছে, ভিএসিকিউ কোশ্চেনও রয়েছে, সংক্ষিপ্ত লং কোশ্চেন সব কোশ্চেন রয়েছে যেগুলো করাবো। দেখবে পরীক্ষায় হয় সেম কোশ্চেন না হলে সিমিলার টাইপের কোশ্চেন 100% তুমি পরীক্ষায় পাবে। চোখ বন্ধ করে এই সকল কোশ্চেনগুলো ভালো করে রিভাইজ করে যাও। যা পড়েছো ঠিকঠাক আছে, এগুলোকে কিন্তু একেবারে ছাড়া যাবে না। যে কোশ্চেনগুলো এখানে করানো হচ্ছে এগুলো কিন্তু আগে শ্যুট করেছিলাম। কোশ্চেনগুলো সমানভাবে রেলিভেন্ট এবছরের জন্য, তাই আমি সেম কোশ্চেনগুলো আমি আর একবার তোমাদের সুবিধার জন্য দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদের যদি এই ক্লাসের পিডিএফও যদি চাই তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বংমিস্ট্রি অ্যাপটা ইনস্টল করবে গুগল প্লে স্টোর থেকে। তারপরে ওখানে দেখবে ইনস্টল করার পরে এই কর্নারে কমিউনিটি বলে একটা সেকশন থাকবে, সেখানে ক্লিক করার পরে ফ্রি ক্লাস 10 গ্রুপ রয়েছে, জয়েন হয়ে যাবে। এই যে ক্লাসের পিডিএফ সেখানে কিন্তু তোমরা কালেক্ট করতে পারবে। সবাইকে বলবো প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা কোশ্চেন ভালো করে সুন্দর করে জিনিসগুলো রেডি করে নিয়ে যাবে। আমি কিন্তু শুধু কোশ্চেন করাইনি, তার সঙ্গে সঙ্গে এক্সপ্লেনেশন দিয়েছি আর ওই টাইপের কী ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলোও করিয়েছি। সুতরাং একদম স্কিপ করা যাবে না, স্পিডে হলেও একবার দেখে নাও, পুরো জিনিসটা রিভিশনও হয়ে যাবে। এবং সবার যেটা দরকার ছিল সেটা হচ্ছে স্যার সাজেশন দিন। ফাইনালি এইটা হচ্ছে তোমাদের সাজেশন, প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখো, তোমাদের ভীষণ হেল্প করবে। তাহলে চলো শুরু করা যাক নাকি। আচ্ছা, ফার্স্ট বলছে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 20 ml হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন O2 গ্যাসের আয়তন হবে। তাহলে ক্যাথোডে যত পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হয় তার অর্ধেক অ্যামাউন্ট কিন্তু O2 উৎপন্ন হয় অ্যানোডে, তাই না? এই যে রিয়াকশন মানে এইটা হচ্ছে তার ইকুয়েশন। তো 2 ওয়াটার থেকে 2H2 প্লাস হচ্ছে 1 O2। তো বেসিক্যালি 2:1 অনুপাতে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে হাইড্রোজেন যতটা উৎপন্ন হবে তার অর্ধেক পরিমাণ কিন্তু অক্সিজেন উৎপন্ন হবে। সুতরাং অপশন বি হচ্ছে রাইট অপশন এখানে, ঠিক আছে। নেক্সট, নীল বর্ণের কপার সালফেট দ্রবণে আয়রন দণ্ড নিমজ্জিত করলে নিমজ্জিত অংশের পৃষ্ঠতলে লাল ধাতব কপারের আস্তরণ সৃষ্টি হয়। তার কারণ কি? বলছে নীল বর্ণের কপার সালফেট দ্রবণ, এটা হচ্ছে একটা দ্রবণ যেখানে কপার 2+ রয়েছে, কপার 2+-এর দ্রবণ এটা। এখানে দণ্ড ডোবানো হয়েছে আয়রনের দণ্ড, ঠিক আছে, লোহার দণ্ড ডোবানো হয়েছে। দিতে দেখা গেল এখানে চতুর্দিকে না এই কপারের এরকম দেখো লালচে বর্ণের একটা আস্তরণ পড়েছে, ঠিক আছে। বলছে এটা কিসের কারণে হয়েছে? দেখো, আমি তোমাদের আগেও বলেছি যে তড়িৎ রাসায়নিক শ্রেণী, এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। যারা উপরের দিকে থাকবে তারা ইলেকট্রন বর্জন করে, যারা নিচের দিকে থাকে তারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। এবার দেখো এখানে আয়রন আর কপারের গল্প দেওয়া রয়েছে। তাহলে আয়রন এখানে রয়েছে আর কপার এখানে রয়েছে। আমি বলেছি যে উপরে থাকবে সেই ইলেকট্রন বর্জন করবে, যে নিচে থাকবে সেই ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে যদি এখানে আয়রন দণ্ডকে নিমজ্জিত করো তাহলে আয়রন ইলেকট্রন বর্জন করবে, আর যত পরিমাণ ইলেকট্রন বর্জন করবে আয়রন যতগুলো ইলেকট্রন ছাড়বে, ও ধরো দুটো ইলেকট্রন ছাড়লো, দুটো ইলেকট্রন যে ছাড়লো ওই ইলেকট্রনটা খাবে কে? নিচে যে রয়েছে সেই ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে দেখো দ্রবণে কপার 2+ ছিল, তাহলে আয়রন অ্যাকচুয়ালি এখানে ক্ষয়ে গিয়ে কি হলো, দুটো ইলেকট্রন ছাড়লো, দিয়ে আয়রন 2+ দ্রবণে ছাড়ছে, আর কপার 2+ যেটা দ্রবণে ছিল ওই দ্রবণের কপার 2+টা এই যে দুটো ইলেকট্রন যেটা ছাড়লো ওটাকে সে খেয়ে কপার ডিপোজিট করলো। তাহলে এখানে তাহলে কি বলতে হবে, এক্সপ্লেনেশনটা কি? বলছে ধাতু সক্রিয়তা শ্রেণীতে কপার আয়রনের উপরে অবস্থিত, এই জন্য দেখো না, আয়রন কিন্তু উপরে অবস্থিত, কপারের উপরে কিন্তু আয়রন রয়েছে। অপশন বি তে দেখো ঠিক অপশন রয়েছে, ধাতু সক্রিয়তা শ্রেণীতে কপার আয়রনের নিচে অবস্থিত, যে নিচে থাকবে সেই ইলেকট্রন গ্রহণ করবে, উপরে যে থাকবে ইলেকট্রন ছাড়বে। এখানে অ্যাকচুয়ালি আয়রন ইলেকট্রন ছাড়ছে বলেই এই রকম আস্তরণটা পড়ছে, ঠিক আছে। ক্লিয়ার নিশ্চয়ই, একেবারে সবার ক্লিয়ার, ঠিক আছে। চল নেক্সট, কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? দেখো গলিত সোডিয়াম ক্লোরাইড কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে, অন্যান্যগুলো তড়িৎ পরিবহন করতে পারবে না। তার কারণ মধু দ্রবণ সমযোজী যৌগ, গ্লুকোজের দ্রবণ সমযোজী NaCl, কঠিন NaCl, এখানে আয়ন প্রোডাকশন হবে না। গলিত NaCl কিন্তু Na+ এবং Cl- আয়ন প্রোডাকশন করবে, সুতরাং এটা কিন্তু তড়িৎ পরিবহন করবে, ঠিক আছে। চলো নেক্সট, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? অ্যানোডে অক্সিজেন কতটা উৎপন্ন হবে? এক্ষুনি আমরা বলেছিলাম যতটা হাইড্রোজেন উৎপন্ন হয় তার অর্ধেক পরিমাণ হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে, সুতরাং তার অর্ধেক পরিমাণ অর্থাৎ 11.2 লিটার এখানে অক্সিজেন প্রোডাকশন হবে, ঠিক আছে। এক্ষুনি আমরা বললাম অম্লধর্মী বিজারক গ্যাস কোনটি? অম্লধর্মী বিজারক গ্যাস, অ্যাসিডিক প্রপার্টি কার থাকে?
হাইড্রোজেন সালফাইডে, তাই না? হাইড্রোজেন সালফাইড H প্লাস প্লাস HS মাইনাস উৎপন্ন করতে পারে। আগের দিন আমরা বলেছিলাম, ডিসকাস করছিলাম পুরো লাইভ ক্লাসে, সেই 13.5 ঘন্টার লাইভ ক্লাসে এগুলো সব ডিসকাশন হয়েছিল। সেখানে বলেছিলাম না যে এটা দ্বিক্ষারীয়, মৃদু দ্বিক্ষারীয় অ্যাসিড রূপে কাজ করে। তো বেসিক্যালি এটা বিজারণ ধর্মও রয়েছে। এটা কিন্তু ওই যে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে চালনা করে না, না এটা তো সেটা নয়। হাইড্রোজেন সালফাইডের আলাদা রিয়াকশন ছিল, সেখানে ওই সালফারে পরিণত হবে, নিজে সালফারে পরিণত হবে, অন্যকে নিজে হচ্ছে জারিত হয়ে সালফারে পরিণত হবে, অন্যকে বিজারিত করবে। ওই ডাইক্রোমেটের সঙ্গে বিক্রিয়াটা ছিল, তাই না? পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে বিক্রিয়াটা ছিল। সুতরাং অম্লধর্মী বিজারক গ্যাস হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তড়িৎ পরিমাণে অক্ষম পদার্থটি হলো, কে তড়িৎ পরিমাণ করবে না? দেখো CCl4, এটা একটা সমযোজী যৌগ, এটা তড়িৎ পরিবহন করবে না। এটা তড়িৎযোজী যৌগ NH4+ OH মাইনাস, আয়ন প্রোডাকশন হচ্ছে। এই লঘু H3, এটাও দ্রবণে যখন দেবে তখন দেখবে H+ এখান থেকে ছাড়বে, গলিত NaCl থেকে Na++Cl- উৎপন্ন হবে। সুতরাং এরা কিন্তু আয়ন প্রোডাকশন করছে, এ কিন্তু সমযোজী যৌগ হওয়ার জন্য আয়ন প্রোডাকশন করছে না CCl4, তাই এ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে না। নেক্সট, জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে কি ব্যবহৃত হয়? প্লাটিনাম পাতকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়। তোমরা জানো যে জলের তড়িৎ বিশ্লেষণে প্লাটিনাম তড়িৎদ্বারকে হচ্ছে প্লাটিনাম পাতকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন প্রক্রিয়াটি ঘটে? অ্যানোডে জারণ প্রক্রিয়া ঘটে, সবাই জানো অ্যানোডে জারণ, ক্যাথোডে রিডাকশন বা হচ্ছে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। নিম্নলিখিত কোনটি জলীয় দ্রবণে আয়ন এবং অণু উভয়ই উপস্থিত থাকে? দেখো, আয়ন এবং অণু দুটোই উপস্থিত থাকবে। যারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ওরা কিন্তু দ্রবণে বিশ্লিষ্ট হয়ে, দেখো এখানে সবাই তীব্র, NaCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য, H2SO4 এইভাবে ভাঙে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, NaOH তীব্র তড়িৎ বিশ্লেষ্য, প্লাস মাইনাসে ভেঙে গেছে। এবং অ্যারোটা দেখো, এটা একমুখী অ্যারো দেওয়া হয়েছে, কিন্তু একমুখী অ্যারো দেওয়া হয়েছে। সবাই ভাবে যে এই একমুখী অ্যারো আর এই উভয়মুখী অ্যারো মনে হয় সমান, না সমান নয়। এইটা যখন ডিসোসিয়েট হয়, এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হওয়ার জন্য এরা এটা উৎপন্ন করে, আবার এরা পুনরায় যুক্ত হয়ে আবার এই রকম ব্যাকের রিয়াকশন হয়ে এটাও তৈরি করতে পারে। সুতরাং যারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এই যে উইক ইলেকট্রোলাইট লেখা আছে, উইক ইলেকট্রোলাইট মানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয় তারা দ্রবণে 100% বিয়োজিত হয় না। তোমরা ক্লাস 11-এ উঠলে পড়বে, এটা আয়নিক ইকুইলিব্রিয়াম বলে একটা চ্যাপ্টার রয়েছে, হ্যাঁ, আয়নীয় সাম্যাবস্থা বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে পড়ানো হয় এই জিনিসগুলো, যে যারা উইক ইলেকট্রোলাইট, যারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তারা কিন্তু ফুললি 100% বিয়োজিত হয় না, মানে 100টার মধ্যে 100টা বিয়োজিত হয়ে যাবে না। কিন্তু এদের মধ্যে এই যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এদের কিন্তু 100টার 100টাই তড়িৎ বিয়োজিত, মানে কি বলে, বিয়োজিত হয়ে যেতে পারে। এখানে 100টার মধ্যে হয়তো 80টা বিয়োজিত হলো, আর 20টা কিন্তু এইটা থেকে যাবে। সুতরাং এখানে অণু এবং আয়ন দুটোই তুমি পাবে, ঠিক আছে? তাহলে জলীয় দ্রবণে আয়ন এবং অণু উভয় উপস্থিত থাকে, কাদের ক্ষেত্রে? যারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। লিখে রাখবে, মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আয়ন এবং অণু দুটোই পাবে, ঠিক আছে? চলো, অ্যাসিডিক অ্যাসিডের একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ অ্যাসিডিক অ্যাসিড জলীয় দ্রবণে কি করতে পারে? আংশিক বিয়োজিত হয়। আমি এক্ষুনি বললাম অ্যাসিডিক অ্যাসিড অ্যাকচুয়ালি জলীয় দ্রবণে অ্যাসিটেট আয়ন এবং হচ্ছে H2+ হাইড্রোনিয়াম আয়ন প্রডিউস করে। তো দেখো এখানে যে এই যে অ্যারোটা দিয়েছি, দেখো এটা উভয়মুখী অ্যারো, মানে এরা যুক্ত হয়ে এইদিকেও এটা তৈরি করতে পারে, আবার এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এরকম ব্যাকে এটাও তৈরি করতে পারে। সুতরাং এটা একটা উভয়মুখী প্রক্রিয়া, তাই না? রিভার্সিবল মানে প্রসেস বলতে পারি। তাহলে আংশিক বিয়োজিত হয়, অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে আংশিক বিয়োজিত হয়, তার কারণ এটা হচ্ছে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটা দেখো তড়িতের অপরিবাহী, ভুল কথা, সম্পূর্ণ বিয়োজিত হয় না, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। অ্যাসিডিক অ্যাসিড একটা অর্গানিক অ্যাসিড, জৈব অ্যাসিডগুলো সবসময় মনে রাখবে, জৈব অ্যাসিডগুলো বা জৈব ক্ষারগুলো এরা মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার হয়। জৈব অ্যাসিড এবং জৈব ক্ষারগুলো মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার হয়। তড়িতের অপরিবাহিত নয়, সম্পূর্ণ বিয়োজিত হয় না, আংশিক বিয়োজিত হয়, ঠিক কথা, বিয়োজিত হয় না, বিয়োজিত তো হয় এই তো, তাই না? তড়িৎ বিশ্লেষণের বিয়োজনে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সর্বদা কি হয়? তড়িৎ বিশ্লেষণের বিয়োজনে যে তড়িৎ বিশ্লেষিত পদার্থকে নিয়ে তুমি বিয়োজিত করছো, সেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা কি সমান হবে, না ক্যাটায়নের সংখ্যা বেশি নাকি অ্যানায়নের সংখ্যা বেশি নাকি? তো এটা কিন্তু হতে পারে আবার নাও হতে পারে, ক্যাটায়নের সংখ্যা সমান হতে পারে আবার নাও হতে পারে। কেন? এই যে দেখো না, বক্সাইট থেকে যখন অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়, Al2O3 কে ডিসোসিয়েট করা হয় এইভাবে, 2Al3+ প্লাস 3O2-, দেখো না এখানে দুটো অ্যালুমিনিয়াম 3+ আর তিনটা হচ্ছে O2- উৎপন্ন হয়েছে। তাহলে এখানে কোথায় ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান হচ্ছে? চার্জ সমান হবে, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ, মোট চার্জ সমান হবে, কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা কিন্তু সমান হতে পারে আবার না হতে পারে। যেরকম NaCl এর ক্ষেত্রে Na+Cl- একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, সংখ্যা সমান হতে পারে আবার নাও হতে পারে, ঠিক আছে? চার্জ কিন্তু সমান হবে। নেক্সট,
তড়িৎ বিশ্লেষের দ্রবণে তড়িৎ পরিবহন করে কে? অ্যাকচুয়ালি ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়। দেখো এটা ইলেকট্রন, ক্যাটায়ন মেরে দিয়ে চলে যাবে না। তড়িৎ বিশ্লেষের দ্রবণে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয় কিন্তু তড়িৎ পরিবহন করে। পুরোটা পড়ে তারপরে অ্যান্সার দেবে, ইজিলি তুমি করতে পারবে। কপার ধাতু তড়িৎ প্রতিশোধনে ব্যবহৃত ধনাত্মক ইলেকট্রোডটি হলো, দেখো এখানে ক্যাথোড হিসাবে কি ইউজ হয় আর অ্যানোড হিসাবে, অ্যানোডটা তো ক্ষয়ে যায়, তাহলে কপার যখন হচ্ছে কপারের যখন বিশোধন হয় অ্যাকচুয়ালি অবিশুদ্ধ যে কপার দণ্ড ওটাকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়। ওটা তো ক্ষয়ে গিয়ে কপার ডিপোজিট, ওটা ক্ষয়ে গিয়ে তো কপার 2+ আসবে, সেটা ক্যাথোডে গিয়ে ইলেকট্রন খেয়ে কপার হিসেবে ডিপোজিট করবে। তাহলে বেসিক্যালি অ্যানোড হচ্ছে দণ্ড ক্ষয়ে যায় অর্থাৎ ইলেকট্রন ছাড়ে, হ্যাঁ ইলেকট্রন ছাড়ে, আর ক্যাথোড হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, তাই না, মানে ওই কপার 2+কে গ্রহণ করে। এবার গ্রহণ করছে মানে কি, ওখানে নিশ্চয়ই ঋণাত্মক আধান রয়েছে, তাই না, নেগেটিভ চার্জ যুক্ত। ওই জন্য খেয়াল রাখবে যে ক্যাথোডে কে যায়, ক্যাথোডে হচ্ছে ক্যাটায়ন যায়, ক্যাটায়ন যায় কখন, ক্যাটায়ন তো পজিটিভ চার্জ, তাই না, তাহলে নিশ্চয়ই ক্যাথোডে নেগেটিভ চার্জ রয়েছে, ওই জন্য ক্যাটায়ন ওই ক্যাথোডে গিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে মনে রাখবে যে ক্যাটায়ন ক্যাথোডে যায়, ক্যাটায়ন ক্যাথোডে এই জন্য যায়, ক্যাটায়ন তো পজিটিভ চার্জ বিশিষ্ট, ইলেকট্রনের ঘাটতি রয়েছে, সে ক্যাথোডে যাচ্ছে কিসের জন্য, ইলেকট্রন খাবে বলে, ইলেকট্রন বা নেগেটিভ চার্জ খাবে বলে, নিশ্চয়ই তাহলে ক্যাথোড নেগেটিভ চার্জ ছিল, আর অ্যানোড হচ্ছে পজিটিভ চার্জ। আর অ্যানোড হিসাবে অবিশুদ্ধ কপারের ব্লক ইউজ হয়, আর ক্যাথোড হিসাবে বিশুদ্ধ কপারের পাদ ইউজ হয়। তাহলে কপার ধাতু তড়িৎ বিশ্লেষণে ধনাত্মক যে ইলেকট্রোডটি হলো কোনটা, অ্যানোডটা হচ্ছে, বা অশুদ্ধ কপারের ব্লকটা হচ্ছে অ্যানোড হিসাবে কাজ করে। ঠিক আছে, তো এটা বই পড়লেই তুমি ইজিলি তুমি এই অ্যান্সারটা দিয়ে দিতে পারবে। ঠিক আছে, ওকে। তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় বলেছে? বাবু 9টা হয় করে দেবে না, হ্যাঁ 9টা নয়ই রাখবে। তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? বলছে রাসায়নিক পরিবর্তন হয়, এটা তো ঠিক কথা, তো রাসায়নিক পরিবর্তন হয়, তো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করলে তো রাসায়নিক পরিবর্তন হয়। দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, ঠিক কথা, গলিত বা তড়িত অবস্থায় তো তড়িৎ পরিবহন হয়, তাই না। উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে, এটা কিন্তু ভুল কথা, উষ্ণতা বৃদ্ধি করলে ওরা এনার্জি পেয়ে যায়, তখন কিন্তু আয়নগুলো দ্রুত মুভ করতে থাকে, তাই না। সুতরাং উষ্ণতা বৃদ্ধি কিন্তু রোধ কমে যায়, অ্যাকচুয়ালি রোধ বাড়ে নয়, এটা ভুল কথা। আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়, একদম ঠিক কথা। আর তড়িৎ বিশ্লেষণের মধ্যে যখন হচ্ছে তুমি ব্যাটারি কানেকশন দেবে তখন কি হয়, ওখানে আয়নগুলো হচ্ছে মুভমেন্ট করতে থাকে, হ্যাঁ তড়িৎ পরিবহন করে ওরা। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে এখানকার রাইট অপশন, অর্থাৎ রোধ কিন্তু বাড়ে না, ওখানে কমে। আচ্ছা, সোডিয়াম হাইড্রাইড NaH কে বলা হয় সোডিয়াম হাইড্রাইড। ঠিক আছে, সোডিয়াম হাইড্রাইডের গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয়? দেখো সোডিয়াম হাইড্রাইডকে যদি ভেঙে দাও Na+ হচ্ছে H- হবে, তাহলে ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া কি হবে, ক্যাটায়ন ক্যাথোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে। তাহলে তোমাকে এখানে বলেছে অ্যানোডে কি উৎপন্ন হয়, তাহলে অ্যানায়ন কে, এখানে অ্যানায়ন হচ্ছে H-, তাহলে ও অ্যানায়ন কি করবে, অ্যানোডে গিয়ে কি করে, জারণ হয়, অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে অ্যানায়ন কি করে, মানে H- অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে এইচে পরিণত হলো, একটা ইলেকট্রন ছেড়ে দিলে এইচে পরিণত হবে। এইচটা কিন্তু একা একা থাকতে পারে না, ভেরি ভেরি আনস্টেবল, হাইড্রোজেন পরমাণু কিন্তু ভীষণ আনস্টেবল, ওই জন্য আরেকটা এইচ এর সঙ্গে যুক্ত হয়ে H2 গ্যাস প্রোডাকশন করে। তাহলে অ্যানোডে কি উৎপন্ন করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। অপশন এ হচ্ছে এখানকার কারেক্ট অপশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে। কপার দড়িদ্বার ব্যবহার করে কপার সালফেট তড়িৎ বিশ্লেষণ করলে দ্রবণের নীল বর্ণ আরো গাঢ় হয়ে যায়, হালকা হয়, দ্রবণের বর্ণহীন হয়ে যায়, দ্রবণের বর্ণ অপরিবর্তিত থাকে। দেখো অ্যাকচুয়ালি অপরিবর্তিত থাকে, তোমরা সবাই জানো, এটা বই থেকে তোমরা পড়েছো, যে যখন কপার বিশোধন করা হয় তখন কি হয় অ্যাকচুয়ালি, ওখানে তুমি দেখেছো এটা, যে অ্যানোড হচ্ছে অবিশুদ্ধ কপার থাকে, অ্যানোডে হচ্ছে অবিশুদ্ধ কপার দণ্ড থাকে, আর ক্যাথোড হচ্ছে বিশুদ্ধ কপার দণ্ড থাকে। তো অ্যানোড থেকে কি হয়, ওই অবিশুদ্ধ কপার দণ্ড থেকে কপারগুলো ক্ষয়ে যায়, দিয়ে কপার 2+ হিসাবে দ্রবণে আসে। যে কপার 2+ গুলো দ্রবণে এলো, সেই কপার 2+ গুলো ক্যাথোডে গিয়ে ওরা দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার হিসাবে পরিণত হয়। আর দ্রবণে যে কপার 2+ যেগুলো রয়েছে, দ্রবণে কিন্তু আগে থেকে কপার 2+ রয়েছে, দ্রবণে কিন্তু আগে থেকে কপার 2+ রয়েছে, ওটার উপরে কোনো এফেক্টই পড়বে না। এটা ধরো তোমার অ্যানোড রয়েছে, অ্যানোডটা ক্ষয়ে যে কপার 2+টা নিয়ে এলো, এই যে কপার 2+টা নিয়ে এলো, সেই কপার 2+টা আবার ক্যাথোডে গিয়ে ইলেকট্রন খেলো। তাহলে দেখো এখান থেকে কপার 2+ বেরোলো, সে আবার এখানে জমা হলো। তাহলে এই যে দ্রবণে যে কপার 2+, ওর গাঢ়ত্ব কিন্তু একই রয়েছে, ওই জন্য কিন্তু দ্রবণের যে নীল বর্ণ ওটা কিন্তু একই রকম থাকে। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমাদের মানে পরীক্ষায় এটা দিয়েছিলাম আমি। তাহলে দ্রবণের কিন্তু বর্ণ একই রকম থাকবে। ঠিক আছে, আর কপার 2+ এর বর্ণ হচ্ছে নীল বর্ণের, ওটা একটু খেয়াল রাখবে। ওকে, তাহলে দ্রবণের বর্ণ অপরিবর্তিত থাকবে। নেক্সট হচ্ছে প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষক অর্থ। তীব্র তড়িৎ বিশ্লেষক অর্থ দেখো
অ্যাসিড, এটা তো H2CO3 কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড একটা জৈব অ্যাসিড, এটা কিন্তু উইক অ্যাসিড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে মৃদু ক্ষার এটা। আর সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার। আর ফর্মিক অ্যাসিড এটা জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডগুলো সব কিন্তু মৃদু অ্যাসিড হয়। আর এটা তো মৃদু ক্ষার তুমি জানো, তাহলে এটা হচ্ছে তীব্র ক্ষার। এনিওয়েজ, তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে তীব্র ক্ষার বা তীব্র অ্যাসিড হলেই তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাই না? তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাদের বলা হবে? যারা হচ্ছে 100% ডিসোসিয়েট করে দেয়, 100%। 100টা অণু ছেড়েছো, 100টাই ভেঙে গেছে। আর মৃদু কারা? যারা 100টা ফেলে দিয়েছো জলে, সেখান থেকে ধরো 80টা ডিসোসিয়েট করেছে, 50টা, 60টা, 70টা, 90টা, তাহলে 100% বিয়োজিত হবে না, তাদেরকে বলা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো এটা তো 100% বিয়োজিত হয়, পুরোপুরি বিয়োজিত হয়ে Na প্লাস হচ্ছে OH মাইনাস উৎপন্ন করবে। আর এদের ক্ষেত্রে দেখবে এইরকম অ্যারো দেওয়া হয় না, এদের ক্ষেত্রে উভয়মুখী অ্যারো দেওয়া হয়, এর উভয়মুখী উভয়মুখী উভয়মুখী। অনেকে ভুল করে ঠিকই, মানে লিখে না, কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া উচিত। উভয়মুখী মানে ওরা 100% বিয়োজিত হচ্ছে না, ঠিক আছে? হয়ে গেল। নেক্সট হচ্ছে এই যে এখানে ওটা দেওয়া ছিল আর কি, যে OH মাইনাস আর SO4 কেউই অ্যানোডে যায় না। অ্যাকচুয়ালি অ্যানোডের দণ্ড ক্ষয়ে গিয়ে ওই যে অবিশুদ্ধ অ্যানোডের কপারের দণ্ড ক্ষয়ে গিয়ে কপার 2+ দ্রবণে আসে, কপার 2+ হিসেবে দ্রবণে আসে, ওইটাই ক্যাথোডে গিয়ে ইলেকট্রন খেয়ে কপার ডিপোজিট করে, ঠিক আছে? এই জন্য এখানে লেখা রয়েছে। আচ্ছা, লোহায় নিকেলের ইলেকট্রোপেটিং করার সময় ক্যাথোডে কি ব্যবহৃত হয়? ক্যাথোড হিসাবে দেখো, যার উপরে প্রলেপ দেবে সেটা ক্যাথোড হবে, আর যেটার প্রলেপ দিবে সেটাকে অ্যানোডে রাখতে হবে। তাহলে যার উপর প্রলেপ দেবে, কার উপরে? লোহার উপরে নিকেলের প্রলেপ, তাহলে লোহাকে কি হিসাবে ইউজ করতে হবে? ক্যাথোড হিসাবে ইউজ করতে হবে। যার উপরে দেবে সেটা হচ্ছে ক্যাথোড, যাকে দেবে সেটা হচ্ছে অ্যানোড। তাহলে লোহার উপরে দেবে, তাই লোহা হচ্ছে ক্যাথোড হিসাবে কাজ করবে। নিকেলের ইলেকট্রোপেটিং করা হবে, তাহলে নিকেলের প্রলেপ দেবে, তাহলে নিকেলের প্রলেপ দেবে মানে নিকেলটাকে হচ্ছে অ্যানোডে রাখতে হবে, এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে নিকেল সালফেট আর সামান্য বোরিক অ্যাসিড ইউজ করা হয়। এটা জাস্ট এক্সট্রা ইনফরমেশন দিয়েছি, নিকেল সালফেট আর হচ্ছে বোরিক অ্যাসিড দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে VSQ কোশ্চেন শুরু হয়ে গেল। দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি তড়িৎযোজী যৌগের নাম। NaCl হচ্ছে সবচেয়ে ফেমাস তড়িৎযোজী যৌগ, তাই না? ওকে, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড এবং ক্যাথোড কি ধরনের বিক্রিয়া হয়? অ্যানোডে হচ্ছে জারণ বিক্রিয়া হয় এবং ক্যাথোডে হচ্ছে বিজারণ বিক্রিয়া হয়। অলরেডি আমরা এগুলো আলোচনা করেছি আগে। চলো, একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মৃদু ক্ষার এটা, আর অ্যাসিডিক অ্যাসিড মৃদু অ্যাসিড। এগুলো হচ্ছে মৃদু অ্যাসিড আর হচ্ছে মৃদু ক্ষার। এটাও মৃদু অ্যাসিড আর একটা হচ্ছে মৃদু ক্ষার, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহার করা হয়? ডিসি কারেন্ট ইউজ করা হয়। কেন ইউজ করা হয় এর পরেও রয়েছে, আগেও তোমরা জানো। স্যারও আজকে পড়ানোর সময় বলেছিলেন যে অ্যাকচুয়ালি এসি কারেন্ট যদি ইউজ করো তাহলে কি হবে? ডিরেকশন চেঞ্জ হবে, ক্যাথোডটা অ্যানোড, অ্যানোডটা ক্যাথোড, এরকম করে বারবার চেঞ্জ হতে থাকবে। যে আয়ন ক্যাটায়ন ক্যাথোডের দিকে যাচ্ছিল সে ফট করে ঘুরে এসে আবার অ্যানোডে চলে যাবে, তাই না? তো ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে না? রূপোর গহনার উপরে সোনার প্রলেপ দিতে কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হবে? তাহলে রূপোর গহনার উপরে সোনার যখন প্রলেপ দেওয়া হবে, কি পটাশিয়াম অরোসায়ানাইড ইউজ করা হয়। পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ সবার মুখস্থ হয়ে গেছে, KAuCN2, পটাশিয়াম অরোসায়ানাইডের এটা হচ্ছে সংকেত। তাহলে এটা সবার মুখস্থ হয়ে গেছে, পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ ইউজ করা হয়। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি ঘটে? জারণ না বিজারণ? অলরেডি হয়ে গেছে এটা। নেক্সট হচ্ছে জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? ক্যাথোডে ক্যাটায়ন ক্যাথোডে যাবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, আর অ্যানায়ন অ্যানোডে গিয়ে OH- থেকে O2 প্রোডাকশন হবে। ক্যাটায়ন ক্যাথোডে যাবে, ক্যাথোডে H+ ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস হবে, আর অ্যানায়ন মানে OH- অ্যানোডে গিয়ে ও O2 উৎপন্ন করবে, তাই না? অলরেডি ডান, এটা রয়েছে এখানে। একটি ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত। এটা তোমাদের জানা রয়েছে নিশ্চয়ই। ব্যাটারি দিয়ে ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে তড়িৎ মানে ব্যাটারি দিয়ে কানেকশন করানো হয়, দিয়ে আয়নগুলোকে ফ্লো করানো হয়। ক্যাটায়ন ক্যাথোডে যায়, অ্যানায়ন অ্যানোডে যায়। ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে ওটা ডিফারেন্ট পদার্থ উৎপন্ন করে বা দ্রবীভূত হয়। অ্যানায়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছেড়ে দিয়ে ডিফারেন্ট পদার্থ উৎপন্ন হয় বা দ্রবীভূত হয়, ঠিক আছে? এটা জেনারেলি হয়। তো বেসিক্যালি এখানে তড়িৎ শক্তি দেওয়া হয় এবং রাসায়নিক শক্তি বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নতুন পদার্থ উৎপন্ন হয়, তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। একটি প্রসম তড়িৎ বিশ্লেষ্য যৌগের নাম লেখো। একটি প্রসম তড়িৎ বিশ্লেষ্য যৌগের নাম, প্রসম তড়িৎ বিশ্লেষ্য NaCl। প্রসম দেখো ওভারঅল চার্জ আছে থোড়ি, Na+Cl- নিউট্রাল হয়ে গেছে তো, তাহলে এটা হচ্ছে প্রসম তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ। নেক্সট হচ্ছে গলিত Na+ এবং Cl- গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হবে? অলরেডি আমরা আলোচনা করেছি, ধাতব সোডিয়াম উৎপন্ন হবে। দেখো NaCl ডিসোসিয়েট করলে Na+ হচ্ছে Cl- হবে। Na+ ক্যাটায়ন ক্যাথোডে যাবে, ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে কি হবে? একটা ইলেকট্রন শর্টেজ ছিল, গ্রহণ করে
ধাতব সোডিয়ামের অধক্ষেপ ফেলবে, আর অ্যানায়ন অ্যানোডে যাবে, অ্যানায়নকে Cl মাইনাস ও অ্যানোডে গিয়ে কি করবে, ইলেকট্রন ছাড়বে, দিয়ে Cl এ পরিণত হবে। Cl কিন্তু ভেরি ভেরি আনস্টেবল, এটা কিন্তু আনস্টেবল, এটা হচ্ছে আনস্টেবল। এই আনস্টেবল হওয়ার জন্য দুটো ক্লোরিন পরস্পরযুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, হাইড্রোজেনের মতো হাইড্রোজেন গ্যাস যেরকম উৎপন্ন হয়েছিল। তো এইভাবে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তড়িৎ পরিবাহী একটি অধাতুর নাম, গ্রাফাইট হচ্ছে তড়িতের পরিবাহী, তড়িৎ পরিবাহী কিন্তু একটা হচ্ছে অধাতু, তাহলে তড়িৎ পরিবাহী অধাতু হচ্ছে গ্রাফাইট। নেক্সট হচ্ছে তড়িৎ বিশ্লেষণে কি ধরনের তড়িৎ প্রবাহ হয়, ডিসি কারেন্ট ইউজ করা হয়, অলরেডি তোমরা জানো তড়িৎ প্রবাহ মানে তড়িৎ বিশ্লেষণে ডিসি কারেন্ট ইউজ করা হয়। এখানে একটা কোশ্চেন ছিল, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলীয় দ্রবণে কপার সালফেটের তড়িৎ বিয়োজনে কি ঘটনা ঘটে বা কি উৎপন্ন হয়। তো তুমি জানো এটা প্লাটিনাম তড়িৎদ্বার যখন ইউজ করা হবে আর কপার তড়িৎদ্বার যখন ইউজ হবে দুটোর ক্ষেত্রে আলাদা। প্লাটিনাম তড়িৎদ্বার যখন ইউজ হবে তখন কিন্তু অ্যানোডে কিন্তু অক্সিজেন প্রোডাকশন হবে, এটা খুব ইম্পর্টেন্ট কথা। যখন প্লাটিনাম, তো এখানে কিছু ছিল না তাই আমি প্লাটিনাম তড়িৎদ্বার লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমাকে বলবে, স্পেসিফাই করে দেবে যে প্লাটিনাম তড়িৎদ্বার কিনা। প্লাটিনাম তড়িৎদ্বার যদি না হয়, যদি কপার তড়িৎদ্বার যদি হয়, তাহলে কিন্তু কপার গুলো কপার 2+ হিসেবে দ্রবণে আসবে, ওখানেও জারণ হবে কিন্তু কপার গুলো কপার 2+ হিসেবে দ্রবণে আসবে, মনে আছে নিশ্চয়ই। আর যদি প্লাটিনাম তড়িৎদ্বার দেয় তাহলে ওখানে অক্সিজেন প্রোডাকশন হবে, আর ক্যাথোডে যেরকম রিডাকশন হয় সেরকম রিডাকশন হবে, কপার ডিপোজিশন ঘটবে, ঠিক আছে। ওকে, চল নেক্সট। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি অলরেডি ডান হয়ে গেছে। প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে, অলরেডি ডান। একটি ধ্রুবীয় দ্রাবকের উদাহরণ, জল হচ্ছে একটা ধ্রুবীয় দ্রাবক বা হচ্ছে পোলার সলভেন্ট। জল হচ্ছে একটা ধ্রুবীয় দ্রাবক, জল, অ্যালকোহল এগুলো হচ্ছে সব পোলার সলভেন্ট। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, সত্য না মিথ্যা? একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। এখানে কি হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন হচ্ছে তড়িৎ পরিবহন করে, আয়ন তড়িৎ পরিবহন করে, আয়নের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন হচ্ছে তড়িৎ পরিবহন করে, ঠিক আছে। চলো নেক্সট। বিবৃতি সত্য না মিথ্যা, অ্যানোডে বিজারণ হয়, একদম ভুল কথা, মিথ্যা কথা। অ্যানোডে অক্সিডেশন হয়, জারণ হয়, তাই না। নেক্সট, কোন সক্রিয় ধাতুর উপর দিয়ে সোনার আস্তরণ দেওয়ার জন্য তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ইউজ করবে। সোনার এক্ষুনি আমরা করেছিলাম, পটাশিয়াম না, কোন সক্রিয় ধাতুর উপরে রূপোর আস্তরণ দেওয়া হবে, সোনার নয়, রূপোর আস্তরণ। রূপোর জন্য পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের জলীয় দ্রবণ ইউজ করব, কে AgCN2, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের আমরা দ্রবণ ইউজ করবো, জলীয় দ্রবণ ইউজ করবো। তড়িৎ বিশ্লেষণের সময় এসি না ডিসি কোনটা ব্যবহার করা হয়, অলরেডি বলেছি ডিসি কারেন্ট ইউজ করবে। অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 100 ml গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন, অ্যানোডে অক্সিডেশন হবে, তাহলে অর্ধেক পরিমাণ হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে, অলরেডি আমরা ডিসকাস করেছি, এবং অ্যানোডে অক্সিডেশন জারণের ফলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। এইটা তার ইকুয়েশন দেওয়া রয়েছে, বইতেও তোমাদের ইকুয়েশনটা দেওয়া রয়েছে, ঠিক আছে, যা হচ্ছে তার অর্ধেক হবে। রূপোর উপরে সোনার প্রলেপ, অলরেডি ডান। ভোল্টামিটার কি, আজকেই স্যার বলেছিলেন, ভোল্ট মিটার আর ভোল্টামিটার। ভোল্ট মিটার হচ্ছে তড়িৎচালক বল পরিমাপ করবে, আর ভোল্টামিটার হচ্ছে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ সংগঠিত হয় সেটাকে বলা হচ্ছে ভোল্টামিটার, তাই না। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ সংগঠিত হয় সেটাকে বলা হচ্ছে ভোল্টামিটার, ঠিক। চলো নেক্সট। NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়, অলরেডি আমরা করে নিয়েছি, ধাতব সোডিয়াম উৎপন্ন হয়। রূপোর চেনের উপরে সোনার প্রলেপ দিতে ক্যাথোড হিসাবে কি ইউজ করা হবে, রূপা ইউজ করা হবে। রূপোর চেনের উপরে তুমি সোনার প্রলেপ দিয়ে দেবে, সোনার প্রলেপ দিতে তুমি ক্যাথোড হিসাবে কি ইউজ করবে, যার উপরে প্রলেপ দেবে তাকে হচ্ছে ক্যাথোড হিসাবে ইউজ করতে হয়, তাহলে রূপোর উপরে প্রলেপ দেবে তাই রূপোকে হচ্ছে ক্যাথোড হিসাবে ইউজ করবে, ঠিক আছে। তো এটা কিন্তু তাহলে মিথ্যে কথা, ক্যাথোড হিসাবে সোনাকে ইউজ করা যাবে না, রূপাকে ইউজ করতে হবে, ঠিক আছে। যার উপরে প্রলেপ দেওয়া হবে সেটা ক্যাথোড হিসাবে ইউজ হবে, আর যাকে প্রলেপ দেবে তাকে অ্যানোড হিসাবে ইউজ করবে, ঠিক আছে। যার প্রলেপ দিবে তাকে অ্যানোডে রাখবে, আর যার উপরে প্রলেপ দেবে তাকে ক্যাথোডে রাখবে, ঠিক। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়। দেখো না, তোমাদের তো অ্যানোড, অশুদ্ধ কপারটাকে কোথায় রাখা হয়, অ্যানোডে রাখা হয়, তাহলে অ্যানোডে হচ্ছে অশুদ্ধ কপারটা থাকে এবং ক্যাথোডে কি হয়, কপার ডিপোজিশন ঘটে, তাহলে কার এখানে ভর বৃদ্ধি পায়, ক্যাথোডের ভর বৃদ্ধি পাবে, অবভিয়াসলি ক্যাথোডের ভর বৃদ্ধি পাবে, কারণ ক্যাথোডেই তো কি হয়, কপার ডিপোজিশন হবে। ক্যাথোডে হচ্ছে CaTH, ক্যাথোডে হচ্ছে কপার 2+, দুটো ইলেকট্রনকে কপার ডিপোজিশন করবে, আর অ্যানোডে কি হবে, অ্যানোডে হচ্ছে কপার থেকে কপার 2+ প্লাস হচ্ছে 2 ইলেকট্রন উৎপন্ন হবে, তাই না। রূপোর উপরে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয়, পটাশিয়াম অরোসায়ানাইড এর জলীয় দ্রবণ ইউজ করা হয়, অলরেডি আমরা আলোচনা করেছি।
আচ্ছা, H+Al3+Cu2+ ক্যাটায়নগুলির মধ্যে কোনটি আগে ক্যাথোডে মুক্ত হবে? সবাই এটা মিস্টেক করে, সবাই ভুল করে। সেটা হচ্ছে যে H+ এর সাইজ ছোট, তাই ওটা মনে হয় তাড়াতাড়ি করে ছুটে গিয়ে ওটা মনে হয় ইলেকট্রন খেয়ে ক্যাথোডে মুক্ত হবে না। এখানে কি দেখতে হবে? তড়িৎ রাসায়নিক শ্রেণী দেখতে হবে। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আমি আগেও বলেছি, যারা উপরের দিকে থাকে তারা ইলেকট্রন বর্জন করার চেষ্টা করে, যারা নিচের দিকে থাকে তারা ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করে। এবার ক্যাথোডে কি হয়? ক্যাথোডে তো ক্যাটায়নগুলো ক্যাথোডে গিয়ে কি হয়? ইলেকট্রন গ্রহণ করে, মানে ইলেকট্রন খাবে। তাহলে ইলেকট্রন খায় কারা? তড়িৎ রাসায়নিক শ্রেণী যারা নিচের দিকে থাকে, আর যারা উপরে থাকে তারা ইলেকট্রন বর্জন করে। এবার তুমি বলো, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরে অ্যালুমিনিয়াম, তারপরে হাইড্রোজেন, তারপরে কপার রয়েছে, তাই না? তাহলে যে নিচে রয়েছে সে হচ্ছে আগে ইলেকট্রন খাওয়ার চেষ্টা করবে, দিয়ে ডিপোজিট হবে ক্যাথোডে। তাহলে এখানে কপার 2+ কিন্তু সহজে ইলেকট্রন খেয়ে ও কপার হিসেবে ডিপোজিট করবে, অর্থাৎ ক্যাথোডে ও অনেক জলদি জলদি কিন্তু মুক্ত হবে। ঠিক আছে, তো এখানে লেখা রয়েছে ওই জন্য যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে যত নিচে থাকবে সেটি সহজে ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে মুক্ত হবে। এইটা হচ্ছে মেন লজিক এখানকার। ঠিক আছে, অ্যানোড মাঠ কথাটি কোন ধাতুর বিশুদ্ধীকরণের সঙ্গে প্রযোজ্য? কপারের সঙ্গে, কপার ধাতুর বিশুদ্ধীকরণের সঙ্গে প্রযোজ্য, বিশুদ্ধীকরণের সঙ্গে সংযোগ মানে রিলেটেড। কপার অ্যানোড মাঠ কি হয়? অ্যানোডে ওই যে কপার, অশুদ্ধ কপার থেকে বা ব্লিস্টার কপার থেকে যখন মানে শুদ্ধ কপার যখন নিষ্কাশন করা হয়, তখন ওই অ্যানোডে, হ্যাঁ, মসলিনের কাপড়ের থলির চতুর্দিকে ওই মূল্যবান ধাতুগুলো কাদার মতো সঞ্চিত হয়, হ্যাঁ, সিলভার থাকে, প্লাটিনাম, প্যালাডিয়াম, এগুলো সঞ্চিত হয়, যেটাকে কি বলা হয়? অ্যানোড মাঠ বলা হয়। তো অ্যানোড মাঠ কথাটা কিন্তু কপারের ক্ষেত্রে, কপারের বিশোধনের ক্ষেত্রে প্রযোজ্য। শূন্যস্থান পূরণ করতে বলেছে, ধাতুর মধ্য দিয়ে ড্যাশ তড়িৎ পরিবহন করে। তাহলে ইলেকট্রন হচ্ছে তড়িৎ পরিবহন করে, ধাতুর মধ্য দিয়ে ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত তড়িৎদ্বার দুটির নাম লেখো। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত তড়িৎদ্বার দুটির নাম কি? ক্যাথোড হিসাবে ট্যাঙ্কের ভেতরে বা ট্যাঙ্কের ভেতরের গায়ে গ্যাস কার্বনের স্তরটা হচ্ছে ক্যাথোড হিসাবে কাজ করে। অ্যানোড হিসাবে কোনটা কাজ করে? ক্যাথোডের উপরে থাকা কয়েকটি গ্রাফাইট দণ্ড, ওরা হচ্ছে অ্যানোড হিসাবে কাজ করে। ট্যাঙ্কের উপরে থাকা কয়েকটা গ্রাফাইট দণ্ড হচ্ছে অ্যানোড হিসাবে কাজ করে। বক্সাইটের অ্যালুমিনিয়াম, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তোমরা রিয়াকশন দেখতে পেয়ে যাবে, তোমাদের বইতেই রয়েছে, এগুলো ভালো করে দেখে রাখবে এগুলো। তড়িৎ বিশ্লেষণের সময় কি ধরনের তড়িৎ এসি বা ডিসি ব্যবহার করা হয়? আচ্ছা, ডিসি ইউজ করা হয়, অলরেডি হয়ে গেছে। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটি হচ্ছে অক্সিজেন। ডান। তামার উপরে সোনার প্রলেপ দেওয়ার ক্ষেত্রে ক্যাথোড অ্যানোড বিক্রিয়াটি লিখতে বলেছে। আচ্ছা, সোনার প্রলেপ দেওয়ার ক্ষেত্রে ক্যাথোড অ্যানোড বিক্রিয়াটা লিখতে বলেছে। তাহলে সোনার প্রলেপ দেবে, তাহলে সোনাকে হচ্ছে অ্যানোড হিসাবে ইউজ করবে, আর ক্যাথোড হিসাবে হচ্ছে তামাকে ইউজ করবে। তো বেসিক্যালি এখানে প্রথমে পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ নেওয়া হবে। তো সেটা প্রথমে ডিসোসিয়েট হয়ে K+, প্লাস হচ্ছে এটা পুরোটা হোল মাইনাস হবে। তোমাদের আর্জেন্টো সায়ানাইড দিয়ে বইতে করে দেওয়া আছে, জাস্ট AG জায়গায় এও আমি লিখেছি। রিয়াকশন একই, একদম সিমিলার টাইপের রিয়াকশন হবে। তো এটা প্রথমে ডিসোসিয়েট হয়ে কি উৎপন্ন হবে? Ag+, প্লাস হচ্ছে 2Cn-। ক্যাথোড এবং অ্যানোড, ক্যাথোডে রিডাকশন হবে, রিডাকশনে কে হবে, কে কাজ করবে? ক্যাটায়ন। ক্যাটায়ন ইলেকট্রন খেয়ে হচ্ছে রিডিউস হয়ে Au তে পরিণত হবে। আর অ্যানোডে Cn- না, অ্যানোডে হচ্ছে Au, ওরা ডিসোসিয়েট করে Au+ উৎপন্ন করবে। দেখো, অ্যানোডে তো ক্ষয় হবে, অ্যানোডে গোলটা হচ্ছে ক্ষয়ে গিয়ে Au+ উৎপন্ন করবে প্লাস ইলেকট্রন। এই যেটা ক্ষয়ে দ্রবণে এলো, এইটাই তো ইলেকট্রন গ্রহণ করে ওই ওই সোনা তৈরি করবে, দিয়ে ক্যাথোডের যে গায়ে হচ্ছে প্রলেপ তৈরি করবে, সোনার প্রলেপ তৈরি করবে। এটা হচ্ছে রিয়াকশন। তো দেখে রাখতে পারো, নট টু মাচ ইম্পর্টেন্ট, একটু ডিফিকাল্টিস রয়েছে তো না দিলেও দিতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট এর তড়িৎ বিশ্লেষণ ঘটালে ক্যাথোড এবং অ্যানোডে কি কি উৎপন্ন হয়? প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ ঘটালে ক্যাথোডে কি উৎপন্ন হয়? এক্ষুনি আমরা বলেছি যে ক্যাথোডে হচ্ছে ধাতব কপার উৎপন্ন হয়, অ্যানোডে কিন্তু O2 উৎপন্ন হয়, কারণ এখানে প্লাটিনাম তড়িৎদ্বার ইউজ করছো। ঠিক আছে, আর এটা কপার তড়িৎদ্বার হলে কপার 2+ উৎপন্ন হতো। এই যে দেখো, কপার তড়িৎদ্বার হলে অ্যানোডে কিন্তু কপার থেকে কপার 2+ উৎপন্ন হবে, এটা আগেও বলা হয়েছে এটা। ঠিক আছে, কি গো? ওকে, HCl, CaCl2, CCl4 আর হচ্ছে BaCl2, এদের মধ্যে তড়িৎ অবিশ্লেষ্য কোনটি? তড়িৎ অবিশ্লেষ্য, দেখো, তড়িৎ অবিশ্লেষ্য বলতে আমাকে সমাজয়ী যৌগ খুঁজতে হবে আর কি। তো HCl তো ডিসোসিয়েট করে জলীয় দ্রবণে, অবভিয়াসলি এটা অ্যাকুয়াস দিতে হবে, অ্যাকুয়াস হলে H++ হচ্ছে Cl- উৎপন্ন হবে।
আর CaCl2 তো আয়নিক যৌগ, এই CCl4 হচ্ছে সমযোজী যৌগ, আর BaCl2 ওটাও কিন্তু সমযোজী যৌগ, তাই না? BaCl2 সমযোজী তড়িৎযোজী উভয় হতে পারে। BaCl2 বেরিয়াম না, এটা সমযোজী কি করে? বেরিয়াম ক্লোরাইড, এটা তড়িৎযোজী যৌগ হবে। বেরিয়াম, আচ্ছা বেরিয়াম মানে এটা ম্যাগনেসিয়াম গ্রুপের এলিমেন্ট, তাই না? আমি ভেবেছিলাম বেরিলিয়াম, এটা বেরিয়াম, কিন্তু এটা বেরিয়াম, তাহলে এটা কিন্তু হবে না, এটা তড়িৎযোজী, এটা তড়িৎযোজী। আমি বেরিলিয়াম ভেবেছিলাম, তাহলে এইটা উত্তর হবে, এটা হবে না। হ্যাঁ, বেরিয়াম তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ও দুটো ইলেকট্রন বর্জন করবে। বেরিলিয়াম ক্লোরাইড কিন্তু সমযোজী যৌগ তৈরি করতে পারে, তাই না? BeCl2, ঠিক আছে। ওকে, চলো অ্যানোড মাড কি? অ্যানোড মাড অলরেডি আমরা ডিসকাস করেছি। কপারের তড়িৎ বিশোধনে অ্যানোডকে ঘিরে থাকা মসলিনের থলিতে মূল্যবান ধাতু, এগুলো হচ্ছে অন্যান্য ওষুধের সাথে কাদার মতো জমা হয়, এইকে বলা হচ্ছে অ্যানোড মাড, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে যে বিক্রিয়াটি হয় তা লেখো, অলরেডি এখানে করে দেওয়া রয়েছে। অ্যালুমিনা থাকে, অ্যালুমিনা ডিসোসিয়েট করে, প্রথমে ডিসোসিয়েট কিরকম হয় জানো? টুটা সামনে আসবে, এর চার্জ এর মাথায়, এর চার্জ এর মাথায় আসবে, তাহলে নিচে যেগুলো রয়েছে সামনে নিয়ে আসবে, টুটা সামনে আসবে, 2Al3 প্লাস 3O2 মাইনাস। ক্যাথোড বিক্রিয়া কি হবে? ক্যাথোডে হচ্ছে রিডাকশন হয়, তাহলে কি করবে? ক্যাটায়ন কি করবে? ইলেকট্রন খেয়ে ও হচ্ছে অ্যালুমিনিয়াম রূপান্তরিত হবে। আর অ্যানোডে কি হয়? অক্সিডেশন হয়, O2 মাইনাস ইলেকট্রন ছেড়ে O তে পরিণত হবে, ও গুলো যুক্ত হয়ে O2 গ্যাস প্রোডাকশন করবে। এই হচ্ছে রিয়াকশন। একবার করে লিখে প্র্যাকটিস করে নেবে, দিলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়া, এটা পরীক্ষার জন্য ভালো করে রেডি করে রাখবে। প্রথমে এটাকে ডিসোসিয়েট করে দেবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করে দেবে। এবার ক্যাটায়ন তো তুমি জানো, Al3 প্লাস ও তিনটা ইলেকট্রন খেয়ে ও অ্যালুমিনিয়ামে পরিণত হবে। আর O2 মাইনাস কি করবে? O2 মাইনাস ইলেকট্রন ছিল ওতে পরিণত হবে, ও যুক্ত হয়ে O2 উৎপন্ন করে। ও তো আনস্টেবল। এবার ব্যালেন্সটা তুমি করতে পারো না করতে পারো, তবে তোমাকে যদি সমিত সমীকরণ সহ লিখতে বলে তাহলে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। ওকে, তড়িৎ লেপনে একটি ব্যবহার লেখো। জলবায়ুর হাত থেকে রক্ষা করার জন্য, ধাতুকে জলবায়ুর হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ লেপন করা হয়। সৌন্দর্য বৃদ্ধির জন্য কপারের উপরে সোনার প্রলেপ দেওয়া হয়, তাই না? সেই সময় আমি মজা করে অনেক কিছু বলেছিলাম, এখন আর ইচ্ছে করছে না বলতে। সেম জিনিস রিপিট হচ্ছে না, এই জন্য ইচ্ছে করছে না। সেম জিনিস তো আগে পড়িয়েছি, আবার সেম জিনিস রিপিট করছি। হ্যাঁ, যাতা করে দিল, ইউটিউব থেকে কেটে দেওয়ার জন্য যাতা হয়ে গেল, সেম জিনিস আবার রিপিট করতে হচ্ছে। তো সৌন্দর্য বৃদ্ধির জন্য কপারের উপরে সোনার প্রলেপ দেওয়া দিলে কি হয়ে যায়? ওই যে এখন যে হচ্ছে শ্রীহরিটরি সব হচ্ছে না, হ্যাঁ, সোনার জল মেরে দেয় বলে না, তো চকচক করবে একই রকম, কিন্তু ভেতরে মেটেরিয়াল কিন্তু সোনা নয়, হ্যাঁ, সোনার মধ্যে কিন্তু অন্য জিনিস মেশানো আছে, বুঝলে? তুমি তাকে সোনা ভাবছো, কিন্তু সে সেই সোনা নয়। তো তুমি এইভাবেও লিখতে পারো, এটা লিখে দেওয়া হয়েছে যে এইভাবেও তুমি লিখতে পারো। এটা হচ্ছে অ্যানোড রিয়াকশন, এটা হচ্ছে অ্যানোড রিয়াকশন, এটা হচ্ছে ক্যাথোড রিয়াকশন, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ক্যাথোড রিয়াকশন, এটা অ্যানোড রিয়াকশন। তো এইভাবেও করতে পারো, না হলে এরকম ব্যালেন্সও করতে পারো, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে অ্যালুমিনা থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়? অলরেডি ডিসকাস হয়ে গেছে। অ্যানোড মাঠে উপস্থিত মূল্যবান ধাতু গোল্ড, সিলভার, প্লাটিনাম, রোডিয়াম, এগুলো অলরেডি হয়ে গেছে। NaCl এর গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি উৎপন্ন হয়? NaCl এর অলরেডি হয়ে গেছে, Cl2 উৎপন্ন হবে, অ্যানোডে Cl2 আর ক্যাথোডে হচ্ছে সোডিয়াম ধাতু উৎপন্ন হবে। নেক্সট হচ্ছে তড়িৎ বিশ্লেষণে কোন ধরনের তড়িৎ ব্যবহৃত হয়? অলরেডি ডিসকাস হয়ে গেছে, ডিসি ইউজ করা হয়। রূপোর চামচের উপর সোনার প্রলেপে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়? রূপোর চামচকে ক্যাথোড হিসাবে ব্যবহার করবে। নেক্সট হচ্ছে একটি ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অলরেডি হয়ে গেছে। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? বাবু এক্ষুনি করলাম, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে জারণ হয়? অ্যানোডে জারণ হয়। কপার ধাতুর পরিশোধনে অ্যানোডে কি ব্যবহার করা হয়? কপার ধাতুর পরিশোধনে অলরেডি আমরা আলোচনা করেছি যে অ্যানোডে হচ্ছে অবিশুদ্ধ কপারের দণ্ড বা পাত থাকবে, ঠিক আছে, যেখানে 97 থেকে 98% আমাদের কপার ধাতু থাকে। একটি অধাতব ক্যাটায়নের উদাহরণ দাও। অধাতব ক্যাটায়ন, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সবাই বলতে পারে না। ধাতু জেনারেলি ক্যাটায়ন হয়, অধাতু ক্যাটায়ন হবে, অধাতব ক্যাটায়ন, সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়া নয়, অ্যামোনিয়া হচ্ছে NH3, অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে, বুঝতে পেরেছো? আপনি গোল্ড কিনবেন নাকি ইলেকট্রোপ্লেটেড কপার কিনবেন? আমার টাকা নেই বাবু, আমি প্লেটিং করে কিনে নেব, প্রচুর দাম এখন গোল্ডের। বিপদটা অন্য জায়গায় হয়ে যাবে, বিপদটা আমি না হলে বুঝে নিলাম যে
টাকা মানে এখন ইনস্টিটিউশনে টাকা লাগবে, এখন আমি গোল্ড টোল্ড কিছু আনবো না, টাকা দরকার বলে আমি না হলে মেনে নিলাম, আমি চালিয়ে নিলাম কপারের উপরে গোল্ডের প্লেটিং মেরে, কিন্তু যে আসবে সে শুনবে না। খুব মুশকিল। ওই জন্য আগে থেকে সব বানিয়ে সব রাখবো, বলা যাবে না। হ্যাঁ, তোমরা আবার কেউ ক্লিপ কেটে আবার শেয়ার করে দেবে না। হ্যাঁ, পরে আবার শেয়ার করে দেবে না ম্যাডামকে। তো আমি সব বানিয়ে রাখবো, সব রেডি করে রাখবো। তো সব নিয়ে আসবো এক একটা, সব প্লেটিং করা মাল আর কি। হ্যাঁ, কিন্তু বলবো না আমি। আমি এটাও বলবো না, আবার মিথ্যেও বলবো না যে আমি সোনার জিনিস নিয়ে এসেছি, শুধু বলবো যে এটা নিয়ে এসেছি তোমার জন্য। তো মিথ্যেও বলবো না, আবার সত্যিও বলবো না। সে তো ভাববে যে এনকেডি স্যার নিয়ে এসছে, মানে এনকেডি স্যার বলবে না আমাকে, মানে এত বড় লোক নিয়ে এসছে মানে এটা গোল্ডেরই হবে। মনে মনে সবাই জানে উপরওয়ালা একজন হাসবে শুধু মুচকি মুচকি করে, উপরওয়ালা যেটা আছে আর কি। নাটকটা দেখবে আর কি। হ্যাঁ, খেলা হবে। মাইন্ড ব্লোয়িং প্ল্যান না? হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম। ওকে, চলো। ইয়েস, এগুলো করলে কত কমন পাবো? কমন পেয়ে যাবে, তুমি বুঝে শুনে করলে 80% তুমি পেয়ে যাবে। 80% পেয়ে যাবে, সব আছে এখানে। এগুলো বুঝে শুনে করলে 80% পেয়ে যাবে, তুমি নিশ্চিন্তে থাকো, আরামসে পেয়ে যাবে। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি কি শক্তিতে গো? রাসায়নিক শক্তিতে। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। অ্যাসিটিলিনের লুইস ডট, এটা আয়নীয় সমযোজী বন্ধনে হয়ে গেছে। চিনি জলে দ্রবীভূত হয় কিন্তু এই জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন? খুব ভালো কোশ্চেন। চিনি জলে দ্রবীভূত হয় কিসের জন্য? চিনি একটা সমযোজী যৌগ, কিন্তু জলের সঙ্গেই সে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন করে। কি করে? জলের সঙ্গে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। অ্যাকচুয়ালি আন্তঃআণবিক বলা ভালো, আন্তঃআণবিক। চিনি জলের সঙ্গে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করে। তাহলে বন্ধন যদি তৈরি করে জলের সঙ্গে, তাহলে সে জলে দ্রবীভূত হয়ে যাবে। বলছে এই জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন? কারণ আয়ন তৈরি হয় না, সমযোজী যৌগ তো। চিনি জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন করলেও ও কিন্তু জলে দ্রবীভূত হয় না, তড়িৎ পরিবহন করে না। তার কারণ হচ্ছে চিনি কি সমযোজী যৌগ, তাই না? চিনি হচ্ছে সমযোজী যৌগ, ওই জন্য সে তড়িৎ পরিবহন করে না। এই জন্য এখানে লেখা রয়েছে যে এখানে আয়ন উপস্থিত থাকে না বলে, বা আয়ন তৈরি হয় না বলে এটা কিন্তু তড়িৎ পরিবহন করে না। HCl একটি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? HCl সমাজ, এটা খুব ভালো কোশ্চেন কিন্তু। HCl সমযোজী যৌগ হওয়ার সত্ত্বেও এ তড়িৎ পরিবহন করে না কেন? তার কারণ হচ্ছে HCl সমযোজী যৌগ হলেও এটা যখন জলে ফেলে দেওয়া হয়, মানে যখন এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে যায় না, ও কি হয় H3+ প্লাস Cl মাইনাস আয়নে ডিস্ট্রিবিউট করে যায়। তাহলে HCl কে যখন জলে ফেলা হয় তখন হাইড্রোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। যেহেতু জলে ফেলার সঙ্গে সঙ্গে ওটা আয়নে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে আয়ন পরিণত হলে আয়ন তো তড়িৎ পরিবহন করে, তাহলে তখন তড়িৎ পরিবহন হবে। ঠিক আছে, ক্লিয়ার? ভালো করে করে রাখবে, ওই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ক্যাথোডীয় সংরক্ষণ বলতে কি হচ্ছে, খুব ইম্পর্টেন্ট জায়গা ক্যাথোডীয় সংরক্ষণ। কি হয়, আয়রন, ধরো আয়রন তো এমনি মরিচা পড়ে যায়, জাহাজ, লোহার তৈরি জাহাজ যখন সমুদ্রে যায় তখন কি হয়, ওই সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এসে কি হয়, এই আয়রনটা জারিত হয়ে যায়, আয়রন 3 তে পরিণত হয়ে যায় 3টা ইলেকট্রন বর্জন করে। মানে এ জারিত হচ্ছে মানে কি, এ ক্যাথোড হিসেবে কাজ করছে, অ্যানোড হিসেবে কাজ করছে। ব্যাপারটা বুঝতে পারছো? এ জারিত হয়ে যাচ্ছে, আয়রন জারিত হয়ে যাচ্ছে মানে কি, ও অ্যানোড হিসেবে কাজ করছে। এবার তাহলে যদি কোনো কারণে স্যার আমি যদি জারণ বন্ধ করতে চাই, তাহলে একে অ্যানোড নয় ক্যাথোড হিসেবে ইউজ করাতে হবে। তাহলে কি করা হয়, আয়রনের সঙ্গে ম্যাগনেসিয়াম বা জিঙ্ককে কানেক্ট করা হয়। ম্যাগনেসিয়াম বা জিঙ্ক এরা কিন্তু আয়রনের থেকে কিন্তু এরা উপরের দিকে রয়েছে, আয়রনের উপরের দিকে রয়েছে, তাই না? তাহলে এরা যদি আয়রনের উপরের দিকে থাকে তাহলে এরা সহজে ইলেকট্রন বর্জন করবে, তাই না? তাহলে এরা ইলেকট্রন বর্জন করবে, এ আর ইলেকট্রন বর্জন করবে না, তাই না? তাহলে এদের সঙ্গে কানেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে, ম্যাগনেসিয়াম জিঙ্কের সঙ্গে কানেক্ট করার সঙ্গে সঙ্গে ম্যাগনেসিয়াম জিঙ্ক তখন ক্যাথোড হিসাবে অ্যানোড হিসাবে কাজ করবে। এরা তখন ইলেকট্রন বর্জন করবে। দেখো ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হয়ে যাবে, জিঙ্ক থেকে Zn2+ হয়ে যাবে। তখন একে আর ইলেকট্রন বর্জন করতে হবে না, অর্থাৎ এ তখন আর অ্যানোড হবে না, এ তখন ক্যাথোড হয়ে যাবে, তাই না? তাহলে এ তখন ক্যাথোড হয়ে গেলে এ তো আর জারিত হচ্ছে না,
ইলেকট্রন বর্জন করছে না, মানে এর ক্ষয় আর হবে না। এই ঘটনাটাকে বলা হয় ক্যাথোডীয় প্রোটেকশন বা ক্যাথোডীয় সংরক্ষণ বলা হয়। মানে এরা নিজেরা ক্ষয়ে যাচ্ছে, এরা ক্ষয়ে গিয়ে এরা নিজেরা ক্ষয়ে গিয়ে একে বাঁচিয়ে দিচ্ছে আর কি। তো এগুলো লোহার জাহাজটা যে এই জিনিসগুলো করা হয় যাতে ওই ক্ষয় রোধটা করা যায়, ঠিক আছে। তো এটাকে বলা হয় ক্যাথোডীয় সংরক্ষণ, বইতে রয়েছে, আমি কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, ভালো করে রেডি করে রাখবে, ঠিক আছে। তাহলে ক্যাথোডীয় সংরক্ষণে কাকে ইউজ করে? ম্যাগনেসিয়াম, জিঙ্ক, মানে এর থেকে যারা উপরের দিকে রয়েছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, আয়রনের উপরের দিকে যারা রয়েছে তাদেরকে কানেক্ট করা হয়, ঠিক আছে। দিলে তারা কি করবে? ইলেকট্রন বর্জন করবে, তারা অ্যানোড হিসাবে কাজ করবে আর এ ক্যাথোড হিসাবে কাজ করবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? ওকে। অ্যালুমিনিয়াম নিষ্কাশন, লং কোশ্চেনে চলে এসেছি, এক্ষুনি শেষ হয়ে যাবে। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে আর 15টা খানি কোশ্চেন রয়েছে, সবাই থাকো, আজকে লাস্ট ক্লাস, আজ ম্যারাথন শেষ, হ্যাঁ, মানে আমাদের আর কি ফিজিক্যাল সায়েন্সে। তো এরপরে তোমাদের পরীক্ষা ডিরেক্টলি হবে। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয়? তড়িৎ বিশ্লেষ্য হিসাবে অ্যামোনিয়া নিষ্কাশনে 20% অ্যালুমিনা Al2O3, 60% ক্রায়োলাইট যেটা হচ্ছে Na3AlF6, 20% ফ্লুরোস্পার CaF2, এটা ইউজ করা হয়। তাহলে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে এগুলো ইউজ করা হয়, পুরো মুখস্থ করে নেবে। অ্যালুমিনা, ক্রায়োলাইট আর হচ্ছে ফ্লুরোস্পার ইউজ করা হয়। ক্যাথোড এবং অ্যানোড হিসাবে কি ইউজ করা হয়? অলরেডি আমাদের হয়ে গেছে, ওই গ্রাফাইট দণ্ডটণ্ড ইউজ করা হয়, অলরেডি ডান কিন্তু আমাদের, ঠিক আছে। সিউ তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দমনে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড এবং অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। অ্যানোড মাঠ কি? অলরেডি ডিসকাস হয়ে গেছে। ক্যাথোডে বিক্রিয়া কি হয়? ক্যাথোডে ইলেকট্রন খেয়ে কপার ডিপোজিশন হয়, অ্যানোডে কপারটা কিন্তু এখানে অ্যানোডে কিন্তু এরকম নয় OH বা SO4 2- কেউ কিন্তু অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছাড়ে না, বরং কপারটা ক্ষয়ে গিয়ে কপার 2+ হিসেবে দ্রবণে আসে, তাই না। সব পরিবাহী তড়িৎ বিশ্লেষণ হয়, কিন্তু সব তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী ব্যাখ্যা করতে বলেছে। তো ব্যাপারটা হচ্ছে যে সব পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়, কিন্তু সব তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। পরিবাহী কাদের বলা হয়? যারা হচ্ছে কারেন্ট ফ্লো করায়, তাই না। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো তারা আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, তাই না। আর এমনি পরিবাহীগুলো ওটা কিন্তু ওদের মধ্যে কোনো আয়ন থাকে না। তাহলে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ওতে আয়নও থাকে, অর্থাৎ তারা তড়িৎ বিশ্লেষ্য এবং ওই আয়নের মাধ্যমে তারা তড়িৎ পরিবহনও করে, তাহলে এদের অ্যাট আ টাইম তড়িৎ বিশ্লেষ্যও বলতে পারি, আবার হচ্ছে এরা পরিবাহীও হতে পারে। আর এমনি পরিবাহীগুলো, ধাতব পরিবাহীগুলো, ওরা কিন্তু আয়ন উৎপন্ন করতে পারে না, অর্থাৎ ওদের তড়িৎ বিশ্লেষ্য বলা যাবে না, শুধুমাত্র তারা পরিবাহী। তাহলে এ হচ্ছে পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য দুটোই, এ শুধুমাত্র পরিবাহী। সুতরাং তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা পরিবাহী এবং কি বলতে পারি, কি বলতে পারি, পরিবাহী এবং হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দুটোই বলতে পারি, কিন্তু পরিবাহীকে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য আমরা বলতে পারি না। ওই জন্য বলা হচ্ছে যে সব পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়, সব পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়। কেন নয় সব পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়? তার কারণ হচ্ছে আয়ন তৈরি করে না, আয়ন তৈরি করতে পারে না, এটা তো আয়ন তৈরি করতে পারে না, তাই না। কিন্তু সব তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্যগুলো আয়ন তৈরি করে এবং আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। তড়িৎ পরিবহন দুজনের ক্ষেত্রে হয়, কিন্তু এই আয়ন তৈরি করে না, এই আয়ন তৈরি করে। তাই জন্য তড়িৎ বিশ্লেষ্যকে আমরা পরিবাহীও বলতে পারি এবং তড়িৎ বিশ্লেষ্য দুটোই বলতে পারি, ঠিক আছে। বুঝতে পেরেছো? ঠিক আছে। তো এই জন্য বলেছে। আচ্ছা, এবার পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দুটি পার্থক্য বলেছে। কি কি পার্থক্য? এক নম্বর হচ্ছে পরিবাহী শুধুমাত্র ইলেকট্রন ফ্লোর মাধ্যমে তড়িৎ পরিবহন করে, ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। এরা হচ্ছে আয়ন প্রবাহের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। এরা হচ্ছে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে এইরকম লিখে দিলাম, ইলেকট্রন প্রবাহের মাধ্যমে শুধু ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। ও এখানে লেখা রয়েছে তো, এখানে এই যে পরিবাহী, এরা হচ্ছে ইলেকট্রন পরিবহন করে বা ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, আর তড়িৎ বিশ্লেষ্য আয়ন হচ্ছে এখানে তড়িৎ পরিবহন করে। এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন ঘটে না, পরিবাহীর মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটে না, আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটে। এটা বুঝতে পেরেছো? ওকে ওকে, হয়ে গেল পার্থক্য। আচ্ছা,
কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে কপার সালফেটের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না কেন ব্যাখ্যা করো। ভোল্টামিটার কি? ভোল্টামিটার যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ ঘটে তাকে ভোল্টামিটার বলা হয়। আর এখানে কপারের গাঢ়ত্ব পরিবর্তন হয় না কেন অলরেডি আমরা আলোচনা করেছি, সবাই মনে আছে নিশ্চয়ই, যে দ্রবণে তো কপার 2+ তো অলরেডি রয়েছিল, আবার অ্যানোড থেকে কপার 2+ যেগুলো বেরিয়ে আসছে সেই কপার 2+ আবার ক্যাথোডে গিয়ে ইলেকট্রন খেয়ে কপার হিসেবে ডিপোজিট করছে, তাহলে যেটা কপার 2+ বেরোচ্ছে সেটা আবার এখানে জমা হয়ে যাচ্ছে। কিন্তু দ্রবণে আর কপার 2+ যেরকম ছিল সেরকমই আছে, তাহলে কপার মানে ওই দ্রবণের Cu2+ এর গাঢ়ত্ব একই আছে, তাই কালারও কিন্তু নীল যেরকম ছিল সেরকম নীলই আছে। ঠিক আছে, ওকে। তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহ ডিসির পরিবর্তে এসি চালনা করা হয় না কেন? নিষ্ক্রিয় তড়িৎদ্বারের উদাহরণ দাও। দেখো, ডিসির পরিবর্তে এসি কেন ইউজ করা হয় না তড়িৎ বিশ্লেষণের সময়? তার কারণ হচ্ছে, ধরো এটা অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড, ধরো এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড, তাহলে ক্যাটায়নগুলো কি হবে? ক্যাথোডে যাবে, অ্যানায়নগুলো অ্যানোডে যাবে। কিন্তু হঠাৎ করে এসি কারেন্ট ইউজ করার জন্য হঠাৎ করে তার অভিমুখ চেঞ্জ হয়ে গেল, মানে যেটা ক্যাথোড ছিল সেটা অ্যানোড হয়ে গেল, আবার যেটা অ্যানোড ছিল সেটা ক্যাথোড হয়ে গেল। তখন কি হবে? এই ক্যাথোড ক্যাটায়ন যে এইদিকে যাচ্ছিল হঠাৎ করে এটা তো ক্যাথোড হয়ে গেছে, তখন সে আবার এই দিকে মুভ করতে শুরু করলো, আবার পরক্ষণে আবার এই দিকে আসছে, তারপরে ক্ষণে আবার এই, মানে সে কাছি টানার মতো খেলা আর কি, এই দিক দিয়ে টানছে, সে সেদিক দিয়ে মানে মাঝখানে দাঁড়িয়ে আছে, ও আর কোথাও যাচ্ছে না, কোনো তড়িৎদ্বারের দিকেই যাচ্ছে না। তো সেক্ষেত্রে কি হবে? তড়িৎ বিশ্লেষণ সংঘটিত হবে না, ব্যাঘাত ঘটবে, তাই না? তো অভিমুখ চেঞ্জ হওয়ার জন্য কিন্তু ওখানে তড়িৎ বিশ্লেষণ সম্ভব হবে না। ঠিক আছে, আচ্ছা, নিষ্ক্রিয় তড়িৎদ্বার কাকে বলা হয়? নিষ্ক্রিয় তড়িৎদ্বার বলতে কি বলতো? যে সকল তড়িৎদ্বার নিজে মানে তড়িৎদ্বার নিজে ক্ষয়ে যায় না, মানে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। কিছু কিছু তড়িৎদ্বার যেরকম তুমি অ্যানোড হিসাবে যখন ইউজ করো, অ্যানোড হিসাবে যখন তড়িৎ বিশ্লেষণ তড়িৎ লেপনের সময় যখন অ্যানোড ইউজ করো, বা কপার তড়িৎ বিশ্লেষণের সময় কপারের বিশোধনের সময় যখন কপার দণ্ডকে অবিশুদ্ধ কপার দণ্ডকে তুমি অ্যানোড হিসাবে ইউজ করো না, তাহলে ওই তড়িৎদ্বার নিজে ক্ষয়ে গিয়ে কপার 2+ দ্রবণে ছেড়ে দেয়। তাহলে সক্রিয় তড়িৎদ্বার কোনগুলো? যে সকল তড়িৎদ্বার নিজে হচ্ছে তড়িৎ রাসায়নিক বিক্রিয়ায় ও অংশগ্রহণ করে সেটাকে বলা হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার। তাহলে আর নিষ্ক্রিয় তড়িৎদ্বার, যে সকল তড়িৎদ্বার তড়িৎ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার। প্লাটিনাম, প্লাটিনাম একটা, গ্রাফাইট, প্লাটিনাম, এগুলো হচ্ছে সব মানে কি নিষ্ক্রিয় তড়িৎদ্বার। আর সক্রিয় তড়িৎদ্বার কোনগুলো? এই যে এক্ষুনি বললাম যে কপার বিশোধনের সময় অ্যানোড হিসাবে ব্যবহৃত অবিশুদ্ধ কপারের দণ্ড, তারপরে ওই প্লেটিং এর সময়, এই যে ইলেকট্রোপ্লেটিং এর সময় অ্যানোড হিসাবে ব্যবহৃত ওই সোনার পাত, রূপোর পাত, এগুলো সব। ঠিক আছে, হয়ে গেল। চলো নেক্সট হচ্ছে, এগুলো সব হয়ে গেছে নাকি? তড়িৎ বিশ্লেষণের একটি ব্যবহারিক প্রয়োগ, তড়িৎ বিশ্লেষণের একটি ব্যবহারিক প্রয়োগ হচ্ছে তড়িৎ লেপন, ইলেকট্রোপ্লেটিং, তাই না? ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে সংযোজকতা বৃদ্ধি, মরিচা থেকে রোধ, জলীয় বাষ্প থেকে রক্ষা করা ধাতুকে, এসব জিনিসগুলো করা হয়। তড়িৎ লেপন কি? কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ রূপে কি ইউজ করা হবে? তড়িৎ লেপন কি? তড়িৎ লেপন কি জিনিস? যে কোনো ধাতুর উপরে, কোনো অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর উপরে অপেক্ষাকৃত কম সক্রিয় বা হচ্ছে নিষ্ক্রিয় ধাতুর মানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে তড়িৎ লেপন। তাহলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো সক্রিয় ধাতুর উপরে অপেক্ষাকৃত কম সক্রিয় বা নিষ্ক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে তড়িৎ লেপন বা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বলা হয়। ঠিক আছে, হয়ে গেল। চলো চলো চলো, তড়িৎ বিশ্লেষণ অ্যানোড ক্যাথোড এটা হয়ে গেছে। তড়িৎ বিশ্লেষণ সময়, আচ্ছা এগুলো তো হয়ে গেছে। অ্যালুমিনিয়ামের বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য গলিত যে মিশ্রণ ইউজ করা হয় তাতে অ্যালুমিনিয়াম ছাড়া আর কি কি থাকে? ক্রায়োলাইট থাকে আর ফ্লোরস্পার থাকে। ঠিক আছে, চলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনের জন্য ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ইউজ করা হয়? অলরেডি হয়ে গেছে। প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া, তড়িৎ বিশ্লেষণের সময় বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ইউজ করা হয় কেন? বলছে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অ্যাসিড মিশ্রিত জলের ক্যাথোডের বিক্রিয়াটা লিখতে বলেছে আর কি, তো লিখে দেবে, বইতেই রয়েছে। জলের প্রথমে ডিসোসিয়েট করবে H++OH-, ক্যাথোডের রিঅ্যাকশন কি হবে? H+ ইলেকট্রনকে H এ পরিণত হবে। H কিন্তু একা একা থাকতে পারে না, H কিন্তু ভেরি ভেরি আনস্টেবল। H আরেকটা H এর সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করবে। আর অ্যানোডে কি হবে? ওই দুষ্টুমি, OH- অ্যানায়ন, ওফ, এই অ্যানোডে এই যে OH- গুলো ইলেকট্রন ছেড়ে কি হবে? OH এ পরিণত হবে। OH একা একা থাকতে পারবে না কিন্তু, OH কি হবে? 4টা OH যুক্ত হয়ে O2 এবং হচ্ছে ওয়াটার উৎপন্ন হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে টোটাল বিক্রিয়া, লিখে লিখে প্র্যাকটিস করলে হয়ে যাবে। এবার বলছি যে এখানে কেন বিশুদ্ধ জলের পরিবর্তে কেন অম্লায়িত জল ইউজ করা হলো, কেন অ্যাসিড মিশ্রিত জল এখানে ইউজ করা হয়? এটার কারণ কি?
তার কারণ জল হচ্ছে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এখান থেকে কিন্তু সহজে H প্লাস OH মাইনাস বেরোতে পারে না। মানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য হওয়ার জন্য H প্লাস OH মাইনাস সহজে তুমি পাবে না। তাহলে কি করতে হয়, অ্যাসিড যখন ইউজ করবে দেখবে অ্যাসিডটা ওকে অ্যাকচুয়ালি কি করে, অ্যাসিডটা অ্যাকচুয়ালি ওখানে H2 প্লাস এবং হচ্ছে এই OH মাইনাস তৈরি করতে হেল্প করে। তাহলে অ্যাসিড ইউজ করা হয় কিসের জন্য, জলের, তুমি বলবে জলের বিয়োজন মাত্রা বাড়ানোর জন্য, জলের বিয়োজন মাত্রা বাড়ানোর জন্য। তুমি কি বলবে, যে জলের বিয়োজন মাত্রা বাড়ানোর জন্য, জলের বিয়োজন বিয়োজন মাত্রা বাড়াতে। ঠিক আছে, না বাড়লে তো হবে না, তাই না? হয়ে গেল, শেষ শেষ শেষ, এগুলো হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। ধাতব পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রধান তিনটি পার্থক্য অলরেডি হয়ে গেছে। ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পার্থক্য হয়ে গেছে। ধাতব পরিবাহীতে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, এখানে রাসায়নিক বিক্রিয়া হয়। ধাতব পরিবাহীতে ইলেকট্রন হচ্ছে তড়িৎ পরিবহন করে, এখানে হচ্ছে আয়ন তড়িৎ পরিবহন করে। এটাও হয়ে গেছে। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ ঘটে তাকে ভোল্টামিটার বলা হয়, হয়ে গেছে। লোহার পাত্রের উপরে নিকেলের প্রলেপ দিতে হলে অ্যানোডে, ক্যাথোডে এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ইউজ করা হয়, লোহার পাতের উপরে নিকেলের প্রলেপ দেবে, তাহলে লোহার পাতকে তাহলে ক্যাথোড হিসাবে ইউজ করতে হবে। ক্যাথোড যেটা হবে, যার উপরে প্রলেপ দেওয়া হবে সেটা ক্যাথোড হবে। কিসের প্রলেপ দেবে, নিকেলের প্রলেপ, তাহলে অ্যানোড হিসাবে তাহলে নিকেল দণ্ড নিতে হবে। আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি নেওয়া হয়, নিকেল সালফেট আর হচ্ছে বোরিক অ্যাসিড, নিকেল সালফেটের দ্রবণ আর হচ্ছে সামান্য বোরিক অ্যাসিড নেওয়া হয়। ঠিক আছে, চলো নিচের কোনটিতে তড়িৎ বিশ্লেষ্য, নিচের কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য, কেরোসিন না, তড়িৎ বিশ্লেষ্য নয়। সমাজীয় যৌগ কস্টিক সোডার জলীয় দ্রবণ KOH, যেটা তড়িৎ বিশ্লেষ্য। সাধারণ লবণের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষ্য। চিনির জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ নয়, তড়িৎ বিশ্লেষ্য নয়, তার কারণ হচ্ছে ওটা সমাজীয় যৌগ। পারদ তড়িৎ পরিবহন করে, কিন্তু পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা 2-3টা পেজে তুমি দেখতে পাবে। পারদ তড়িৎ পরিবহন করে, কিন্তু পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কাজ করতে পারে? দেখো, এরকম নয় যে তড়িৎ পরিবহন করলো মানে সে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে, এরকম নয়। ইলেকট্রন প্রবাহিত হলেই ও কিন্তু কি ইলেকট্রন প্রবাহিত মানে কি বলে, ইলেকট্রন প্রবাহিত হলেই কিন্তু তড়িৎ পরিবহন হবে। মানে কেউ যদি তড়িৎ পরিবহন করে সেটা কিন্তু ইয়ে হয়ে যাবে না, মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়ে যাবে না। ধরো তারের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তারের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে বলেই তো আমরা তড়িৎ শক্তি পাচ্ছি, তাই না? তার মানে কি ওটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না, এরকম নয়। তো মার্কারির ক্ষেত্রেও সেরকম, যে পারদ বা মার্কারি এরকম বলবে, পারদ বা মার্কারি ওটা হচ্ছে ইলেকট্রন মাধ্যমে, ইলেকট্রনের মাধ্যমে ও তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, ওখানে কিন্তু তড়িৎ বিশ্লেষণ সম্ভব হয় না, ওটা কিন্তু একটা কি মৌলিক অণু, তাই না? তো ইলেকট্রন প্রবাহ ঘটে, তাহলে পারদ কিন্তু তড়িৎ পরিবহন করে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, এটা একটা মৌলিক পদার্থ, এটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, এটা একটা মৌলিক পদার্থ। ঠিক আছে, এইভাবে বলে দেবে। আচ্ছা, এটি পারদ তড়িৎ পরিবহন করে, আবার সেম কোশ্চেন দিয়েছে। পারদ তড়িৎ পরিবহন করে, এটি কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? না, এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, এটা মৌলিক পদার্থ। ইলেকট্রন প্রবাহের মাধ্যমে ও তড়িৎ পরিবহন করে। ধাতব পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য পরিবাহের মধ্যে 3টি পার্থক্য অলরেডি আমরা করে নিয়েছি। প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড আয়নের বিক্রিয়া অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। তড়িৎ বিশ্লেষণময় বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল এক্ষুনি আমরা ডিসকাস করে নিয়েছি। শেষ, খতম খতম। তাহলে এটাই হলো তোমাদের তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের সাজেশন ক্লাস। যে কোশ্চেনগুলো করানো হয়েছে একদম ছাড়বে না, ভালো করে করে যা, দেখবে সিমিলার কোশ্চেন তুমি পরীক্ষায় পেয়ে যাবে, একদম কোনো ডাউট নেই, সিমিলার কোশ্চেন তুমি পাবে। আর এই নোটটা পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, শুরুতেও বলেছি যে বং মিস্ট্রি অ্যাপটা ইনস্টল করবে, তারপরে ইনস্টল করার পরে যা কিছু চাইবে সেগুলো সব দিয়ে দেবে। তারপরে দেখবে এখানে ডান দিকে কর্নারে কমিউনিটি রয়েছে, ক্লিক করবে, দেখবে ফ্রি ক্লাস 10 স্টুডেন্ট গ্রুপ রয়েছে, সেখানে ক্লিক করবে, জয়েন হয়ে যাবে, ফ্রি গ্রুপ। সেখানে সমস্ত ক্লাসের আপডেট এবং নোটপত্র সবকিছু পেয়ে যাবে। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। আর যদি তোমাদের কিছু সাজেশন থাকে বা এরপরে কোন ক্লাস চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। পরের ক্লাসে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই।